এবারে আমাদের গন্তব্য হাওড়া থেকে আমাদের প্রতিবেশী রাজ্য আসামের গুয়াহাটি। কিন্তু মাত্র দুটো সিটি আছে, পাশেরটাই চারটে, তার পাশেরটাও চারটে। এখন একটা ছোট করে টি ব্রেক চলছে। জমিয়ে খাওয়া দাওয়া, চিলি চিকেন, পরোটা, ফ্রাইড রাইস, রাত্রিরের ডিনার। বসে আছি বনগাঁও জংশনে। এই হলো নরনারায়ণ সেতু। সামার ভ্যাকেশন শুরু, ব্যাগ প্যাক করে নিয়েছি, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবারে আমাদের গন্তব্য মেঘের রাজ্য, মেঘালয়। চলুন তাহলে যাওয়া যাক। আমার গল্পের প্রতিটা সূচনা প্রায় একই জায়গা থেকে, সেটা হলো হাওড়া স্টেশন। যাচ্ছি সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। খুবই সুন্দর, গাড়ির নাম্বার 12345। এত ট্রেনে উঠি, তবুও দূর থেকে ইঞ্জিনটা স্টেশনে ঢুকতে দেখলেই বুকের বাঁ দিকের হৃৎপিণ্ডের কম্পনটা হঠাৎ বেড়ে যেতে থাকে। এবারে আমাদের HA1 আমাদের কম্পার্টমেন্ট। এবারে আমাদের ট্রেনের নাম্বারটাও কিন্তু খুব সুন্দর, 1 2 3 4 5। ও বলছিল সকাল থেকে, কিন্তু আমি বুঝতে পারিনি, এখন এসে বুঝতে পারলাম যারা ব্যাপারটা কি। চাকরি বাকরির পরীক্ষা দেয় তাদের কিন্তু এই কোশ্চেনটা হামেশাই আসে। এই সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5 খুবই সহজ মনে রাখা। এই যে কম্পার্টমেন্টটা আমাদের যে AC 2 টায়ার, তার সাথেই কিন্তু মানে ফার্স্ট ক্লাসে অ্যাটাচ। এই পুরো কম্পার্টমেন্টের মধ্যে ABC 3টে ফার্স্ট ক্লাস আছে, আর তার পেছন থেকেই শুরু হয়ে যাচ্ছে 2 টায়ার। মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, 4:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা। যতগুলো ট্রেন গুয়াহাটি যায়, সবথেকে সুইটেবল ট্রেন হলো এই সরাইঘাট এক্সপ্রেস, কারণ এর টাইমিং এবং কম সময়ের জন্য। চলুন দেখে নিয়ে যাক এর ভাড়ার তালিকাটা। স্লিপারের ভাড়া 520 টাকা, 3E 1270 টাকা, 3A 1365 টাকা, 2A 1940 টাকা, আর ফার্স্ট ক্লাস এসি 3275 টাকা। ঘড়ির কাঁটায় 4:05, ঠিক অ্যাকুরেট 4:05 ছেড়ে দিল আমাদের সরাইঘাট এক্সপ্রেস। এবারে হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চললাম পরের ডেস্টিনেশন বর্ধমানের দিকে। এখন একটা ছোট করে টি ব্রেক চলছে। ট্রেনে উঠলে চায়ের তৃষ্ণাটা একটু বেশি বেড়ে যায়। প্রায় 1000 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেন দাঁড়াবে মাত্র 15টি স্টেশনে: বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, কিষানগঞ্জ, NGP, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার জংশন ও আলিপুরদুয়ার জংশন পশ্চিমবঙ্গে, আর নিউ বনগাইগাঁও জংশন, কামাখ্যা জংশন আর গুয়াহাটি আসামে। দেখুন, কথা বলতে বলতে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বর্ধমান জংশনে। মোটামুটি বর্ধমানে ইন করতে 1 ঘন্টা 5 মিনিট মতো লাগলো। 4:05 হাওড়া থেকে ছেড়েছিল, 5:11 ইন করলো। সামান্য লেটে চলছে। বাইরে কিন্তু ভালোই গরম আছে, এসি থেকে বেরোতে গরমটা আরো বেশি লাগছে। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। সূর্যের আলো তেজ কিন্তু অনেকটাই কমে এসছে, আর গাড়ি সে সঙ্গে একদম ফুল স্পিডে চলছে। মোটামুটি 130 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে আমাদের এই যান।
একদম পেছনেই আছে স্লিপার ক্লাসের পরে হচ্ছে হলো প্যান্টিকার, তারপরে হচ্ছে হলো আমাদের এর এসি 2 টায়ার আর কেবিনগুলো একসাথে। এর সামনে আছে হচ্ছে হলো এসি 3 টায়ার, আর একদম সামনের দিকে কিছু স্লিপার ক্লাস আছে। এটা হচ্ছে কেবিন, আমরা যে H1 বুক করেছি মানে সেকেন্ড টায়ার, তার পাশে অ্যাডজান এই কেবিনটা। এখানে কিন্তু মাত্র 2টো সিটই আছে, পাশেরটায় 4টে, তার পাশেরটায় 4টে, মোট 10টা সিট। অনেক দিন পর পড়ন্ত বিকালের সৌন্দর্য চেটে পুটে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম লালমাটির দেশ বোলপুর শান্তিনিকেতনে। পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। এটা 5:48 টাইম ছিল ইন করার, 6:03 ইন করলো। সত্যি এই জায়গাটায় আসলে একটা আলাদা অনুভূতি হয় যতবারই আসি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই শান্তিনিকেতনে। মাত্র 3 মিনিট স্টপেজ দিল, 6:03 ঢুকেছিল, 6:06 ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নিকেতন ক্রস করলাম, আর একটা সেকেন্ড টাইম আমাদের এখন টি ব্রেক চলছে। কাজ নেই তো কই বাজ, বসে বসে চা বিস্কুট এই চলছে, আর সঙ্গে আড্ডা। ঘড়ির কাঁটায় এখন 6:30। সাঁইথিয়া ঢোকার মুখে সিগন্যাল পায়নি বলে ট্রেনটা দাঁড়িয়ে গেল। ও মানে রোদ প্রায় পড়ে এসছে, অনেকটাই প্রায় সন্ধে নামার মুখে। একটুখানি জাস্ট মানে সিগন্যালের অপেক্ষায় এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কি স্টেশন জানি না। ছটা 39 ঢুকলাম সাঁইথিয়ায়, 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ইন করলো। এখন কিন্তু মানে বিকেল করে সন্ধে নেমে এসছে, চারিদিকটা মোটামুটি অন্ধকার হয়ে আসছে। মাত্র 2 মিনিট স্টপেজ দিল, 6:39 ঢুকেছিল, 6:41 এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে সাঁইথিয়া। সাঁইথিয়া শহরটি নন্দকিশোরী মন্দিরের জন্য বিখ্যাত। এটি 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে নেমে আপনারা দর্শন করে নিতে পারেন এই মন্দিরটি। কি সবে শুরু করলে নাকি চলছে অনেকক্ষণ? পাশ করলাম পুণ্যধাম তারাপীঠ। একটু কিন্তু লেটেই চলছে ট্রেনটা। সবে তারাপীঠ জংশন ক্রস করলাম, এবারে রামপুরহাটের দিকে যাচ্ছে, যেটা প্রায় 8 ঘন্টা মতো লেটে চলছে এখন। সাতটা 20 ইন করলো রামপুরহাটে 2 নম্বর প্ল্যাটফর্মে। বেশ অনেকটাই লেট চলছে কিন্তু ট্রেনটা। পুণ্যধাম তারাপীঠে যাওয়ার জন্য আপনি এখানেও নামতে পারেন। এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার এবং এখান থেকে যানবাহনেরও সুব্যবস্থা আছে। আমাদের জার্নি আরও উপভোগ্য হয়ে উঠেছিল আইপিএলের ফাইনালের জন্য। বিরাট কোহলির ব্যাটিং দেখতে দেখতে আর ম্যাচ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। New goods dinner
এখন ঘড়ির কাঁটায় 8:46, মোটামুটি 15 মিনিট লেটে চলছে। ফারাক্কা জংশনে ঢুকলো আমাদের ট্রেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা সেতুতে। নিজের সিটে আর বসে থাকতে পারলাম না, এক ছুটে চলে আসলাম দরজার কাছে। 1975 সালের 21শে এপ্রিল থেকে এই বাঁধ চালু হয়। 2240 মিটার লম্বা সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল এই বাঁধ। এই বাঁধের ওপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ, যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে নয়, উত্তর পূর্ব অংশকেও বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে একটা বড় ভূমিকা পালন করে। ক্রস করছি ফারাক্কা ব্রিজ। এরপরে আর হয়তো বারবার ট্রেনের দরজা খুলে নামা সম্ভব হবে না, রাত্রির হয়ে আসলো। এমনিতেই এখন দেখছি প্রচণ্ড চেকিং চলছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে পুলিশ বারবার টহল দিচ্ছে, ফলে হয়তো আর রাত্রিরে আর আমার পক্ষে নামা সম্ভব হবে না। আমার কাছে ট্রেনে করে যাওয়াটা কোনো জার্নি নয়, বরঞ্চ একটা ছোটোখাটো পিকনিক বলতে পারেন। বাড়ি থেকে তৈরি করে আনা নানা রকম পদ দিয়ে সবাই মিলে হই হই করতে করতে সেরে ফেললাম রাতের ডিনার, যাকে বলে জমিয়ে খাওয়া দাওয়া। চিলি চিকেন, পরোটা, ফ্রাইড রাইস, রাত্রিরের ডিনার। নটা 20-তে ইন করার কথা ছিল মালদা জংশনে, এখন বাজে 9:30। 9:30 সময় ইন করলো, 10 মিনিট লেটে চলছে। হাওড়া থেকে ছেড়েছিল 4:05, এখন 9:30 বাজে, প্রায় 5.5 ঘন্টা লেগে গেল মালদা পৌঁছাতে। এখানে কিন্তু একটু বেশিক্ষণই হল্ট দিল। এখন মালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। রাতের জার্নিতে সবার আগে দরকার কিন্তু সেফটি, তাই তালা বন্ধ করে এবারে শোয়ার পালা। এবার লক করে দিলাম, অনেকটাই রাত্রির হলো। এবারে গিয়ে ডিনারও কমপ্লিট, এবারে শুয়ে পড়ি, আবার কালকে সকালে দেখা হবে। রাতে লম্বা ঘুম লাগিয়ে সকালে যখন ঘুম ভাঙলো, তখন পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গলের গণ্ডি ছাড়িয়ে আসামে। গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, রাতে কিন্তু ভালোই ঘুম হয়েছে। এখন গাড়ি রাইট টাইমেই আছে, একটা সিগন্যাল পাইনি বলে দমকল বলে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, এরপরেই নিউ বনগাঁও জংশন। এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বনগাঁও জংশনে আমরা দাঁড়িয়ে আছি, এই সময় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একটা অন্যরকম পরিবেশ। সকাল থেকে সূর্য দেবতার মুখ দেখা যায়নি, একদম এইরকম রাত্রির থেকে এই বৃষ্টিটা চলছে। প্ল্যাটফর্মটাও বেশ একটু ইউনিক, এখানে চারিদিকে গাছগাছালি এটা ভরা, বেশ একটা অন্যরকম পরিবেশ। আবার চলে আসলাম সিটের জানলার ধারে। বৃষ্টিটা তখন কাচের দেয়ালে আলপনা এঁকে চলেছে।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এবারে পার করব ব্রহ্মপুত্র নদের ওপর নরনারায়ণ সেতু। এই সেতুর নামকরণ করা হয়েছে ১৬শ শতাব্দীর কোচ রাজা নরনারায়ণের নামে। ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত এইটি একটি দোতলা বিশিষ্ট সেতু। এই সেতুতে রেল ও গাড়ি চলার সুবিধা আছে। এই হলো নরনারায়ণ সেতু। এই সেতুর দৈর্ঘ্য প্রায় ২.৫ কিলোমিটার আর চওড়াই প্রায় ১১.৫ মিটার। ভরা বর্ষায় সত্যি ব্রহ্মপুত্র একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ মাথা ও মাথা সমুদ্রের মতো কিছুই তল পাওয়া যাচ্ছে না। যতদূর চোখ যায় চারিদিকে শুধু জলরাশি। বর্ষায় ব্রহ্মপুত্র একবারে ফুলে ফেপে উঠেছে। এ মাথা ও মাথা কিছু দেখা যাচ্ছে না, এতটাই এর বিস্তার। সত্যি জানা ছিল না এত সুন্দর একটা সকাল অপেক্ষা করে আছে। মানে কোন ফ্রেমটা ছেড়ে কোন ফ্রেমটা বন্দি করবো ভেবে পাচ্ছি না। অপরূপ সুন্দর পরিবেশ, একদম চারিদিকে মেঘ আর তার মধ্যে পাহাড় উঁকি মারছে। আর এটা হচ্ছে আমাদের 2 টায়ার। এখানে ওপরে দুটো আছে, নিচে দুটো হয়। আর যেটা এখানকার একটা ফেসিলিটি হচ্ছে এই কম্পার্টমেন্টে এই দিকটা কিন্তু পুরো ফাঁকা, ফলে আমাদের এই পর্দাটা টেনে দিলে কিন্তু পুরো একটা কেবিনের মতোই হয়ে যাচ্ছে। যাই হোক, মোটামুটি প্রায় পৌঁছে গেছি। এর সামনে নেক্সট স্টেশন কামাখ্যা, আর হয়তো ৫-১০ মিনিটের মধ্যেই ঢুকে যারা পুজো দিয়ে যাত্রা শুরু করতে চান তাদেরকে কিন্তু নেমে পড়তে হবে সামনের কামাখ্যা স্টেশনে। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আমরা ফেরার সময় পুজো দিয়েছিলাম, তাই আমরা নেমেছিলাম গুয়াহাটিতে। পৌঁছে গেলাম কামাখ্যা জংশনে। এখন মোটামুটি গাড়ি রাইট টাইমেই আছে, ৯:৩২ বাজে এখন। আমরা এরপরে এখান থেকে পরবর্তী স্টেশন গৌহাটি। মোটামুটি দেখাচ্ছে আর ১৫ মিনিট লাগবে, জার্নি প্রায় শেষের পথে। অবশেষে নেমে পড়লাম গৌহাটিতে। ১০টা ৫-এ ঢোকার কথা ছিল, একটু লেট করলো, ১০টা ১৩-তে ইন করলো। এবার অবশেষে পৌঁছে গেলাম গুয়াহাটিতে। হাওড়া থেকে গুয়াহাটি পুরোটা এই সিরিজে বর্ণনা করলাম। পরের সিরিজে রয়েছে গুয়াহাটি থেকে শিলংয়ের যাত্রাপথের বর্ণনা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।